আসসালামু আলাইকুম। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হলো আমরা সিকেডি পেশেন্টদের মোস্ট অফ দ্য টাইম আমরা কী পাই? অ্যানিমিয়া পাই। এখন আমরা যেটা করি যে সিকেডির অ্যানিমিয়া মানেই আসলে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ না। দেখবেন মোস্ট অফ দ্য টাইম আপনি সিকেডি পেশেন্টের যদি আয়রন প্রোফাইল করেন, দেখবেন তাদের আসলে একটা কনকমিটেন্টলি আয়রন ডেফিসিয়েন্সি থাকে। এ কারণে যে কোনো সিকেডি পেশেন্টকে আমরা ব্লাড দেওয়ার আগে আমরা অবশ্যই একটা সিবিসি উইথ পিভিএফ করব, এবং সাথে একটা অবশ্যই যদি হসপিটালাইজ পেশেন্ট থাকে এবং গাইডলাইনে বলে যে একটা আয়রন প্রোফাইল করে নেওয়া, ঠিক আছে? কারণ এই পেশেন্টটার আসলে আমি জানি না যে এটা কি শুধুই অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ নাকি তার সাথে আন্ডারলাইং আয়রন ডেফিসিয়েন্সি আছে। 2 নম্বর কথা, যে আমরা এখন দেখলাম যে পেশেন্টের আসলে কোনো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে আমাদের এখন প্ল্যান কি, তার যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নাই, তার মানে এটা আসলে ইটসেলফ সোললি সিকেডির জন্য অ্যানিমিয়া হচ্ছে, অর্থাৎ অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এখন আমরা পেশেন্টকে কী প্ল্যান করব? আমরা পেশেন্টকে আসলে ব্লাড ট্রান্সফিউশন দিব না। ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে যদি না হিমোগ্লোবিন একেবারে 6-এর নিচে চলে আসে, এবং সিকেডি যেহেতু পেশেন্ট, তাহলে মোস্ট অফ দ্য টাইম কিন্তু তার কনকমিটেন্টলি একটা হার্ট ফেলিউর থাকতে পারে, হাইপারটেনশন ইনডিউসড, ঠিক আছে, অথবা তার একটা অ্যানজাইনা থাকতে পারে। তখন আমরা হিমোগ্লোবিন <6 থাকলে অথবা হিমোগ্লোবিন <7 থাকলেও যদি তার কোনো কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকে, তখন আমরা ব্লাড দিব। আদারওয়াইজ আমরা যেটা করব, আমরা তাকে চেষ্টা করব উইদাউট ব্লাড ট্রান্সফিউশন তার হিমোগ্লোবিনটা ইমপ্রুভ করার জন্য। এখন দেখেন এখানে একটা সুন্দর গাইডলাইন আছে, সেটা হলো যে ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন অফ এরিথ্রোপোয়েসিস স্টিমুলেটিং এজেন্ট, অর্থাৎ যেটাকে আমরা ইপিও ইঞ্জেকশন নামে চিনি, ঠিক আছে? এরিথ্রোপোয়েসিস করার জন্য যে মানে এরিথ্রোপোয়েটিন হরমোন এক্সটার্নালি যে প্রোভাইড করি, সেটাকে বলে এরিথ্রোপোয়েসিস স্টিমুলেটিং এজেন্ট। এখন আসেন আমরা প্রথমে দেখি যে ইন্ডিকেশন আমরা কখন দিব। 1 নম্বর শর্ত, এই পেশেন্টের কোনো আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারবে না। এরিথ্রোপোয়েটিন দেওয়ার আগে এটা এক্সক্লুড করতে হবে। এই কারণে দেখেন সিকেডি হু হ্যাভ এ হিমোগ্লোবিন <10, তাহলে যেই পেশেন্টের সিকেডি কিন্তু হিমোগ্লোবিন <10 আছে, তাকে এরিথ্রোপোয়েটিন দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা এখানে আসলে হিমোগ্লোবিন মানে <10টাকেই আমরা টার্গেট মেনটেন করার চেষ্টা করব। তাহলে এরিথ্রোপোয়েটিন তখনই দিব যখন হিমোগ্লোবিনটা 10-এর নিচে নামবে। 2 নাম্বার, আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারবে না, অর্থাৎ টিস্যাট অর্থাৎ ট্রান্সফেরিন স্যাচুরেশন <20% হতে হবে, এবং ফেরিটিন <200 ng/ml থাকতে হবে। তাহলে এই দুটো জিনিস যখন দেখব, তখন বুঝবো যে পেশেন্টের আসলে আয়রন ডেফিসিয়েন্সি নাই, এবং হিমোগ্লোবিন যেহেতু <10, এখন আমি প্ল্যান করলাম আমি পেশেন্টকে এরিথ্রোপোয়েটিন ইঞ্জেকশন দিব। আচ্ছা, তবে কয়েকটা এক্সেপশন আছে, অর্থাৎ এই কন্ডিশনগুলো ফুলফিল করেছে তারপরেও আপনি এরিথ্রোপোয়েটিন দিতে পারবেন না, এরকম কয়েকটা সিচুয়েশন। যেমন 1 নাম্বার, যদি পেশেন্টের কোনো অ্যাক্টিভ ম্যালিগনেন্সি থাকে, তখন আমরা এরিথ্রোপোয়েটিন দিব না। কেন? কারণ এরিথ্রোপোয়েটিন ইঞ্জেকশনটা ক্যান্সারের প্রোগ্রেশনটাকে ফাস্ট করে দেয়, মানে আল্লাহ না করুক সেটা আরও বেশি মেটাস্টেটাইজ হয়ে যাওয়ার একটা রিস্ক থাকবে, অথবা ক্যান্সারে যদি আমরা অপারেশন করি, পেশেন্ট কেমো পাচ্ছে, ওই পেশেন্টের রিকারেন্স হওয়ার চান্স বেড়ে যাবে। 2 নাম্বার কন্ট্রাইন্ডিকেশান, সেটা হলো যদি পেশেন্টের কখনো স্ট্রোকের হিস্ট্রি থাকে। কারণ হলো এরিথ্রোপোয়েটিন দিলে পেশেন্টের আবার রিকারেন্ট স্ট্রোক হওয়ার একটা রিস্ক বেড়ে যাবে। এখানে হেমোরেজিক বা ইস্কেমিকের কথা ওইভাবে আলাদা করে বলা হয়নি। 3 নাম্বার কন্ট্রাইন্ডিকেশান, যদি পেশেন্টের কিছু কোমরবিডিটিস, অর্থাৎ পেশেন্ট যদি খুবই লেভাইল থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, বেড বাউন্ড থাকে, ডিমেনশিয়া থাকে পেশেন্টের, তাহলে কি হবে? এর কারণ হলো এরিথ্রোপোয়েটিন ওই পেশেন্টদের ক্ষেত্রেই আরবিসি প্রোডাকশন বাড়াতে পারে, যেই পেশেন্টরা মোটামুটি ফাংশনালি অ্যাক্টিভ, হাঁটাচলা করতে পারে মোটামুটি, তাদের ক্ষেত্রে। বেড বাউন্ড পেশেন্টদের ক্ষেত্রে আপনি এরিথ্রোপোয়েটিন দিলে আসলে খুব একটা হিমোগ্লোবিনের আপরাইজিং রেসপন্স পাবেন না। তাহলে এই কয়েকটা জিনিস আমরা এরিথ্রোপোয়েটিন ইঞ্জেকশন দেওয়ার আগে ইনশাল্লাহ চিন্তা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কানেক্টেড থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।